আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলে রাখি যে দুপুর 2:10 ডক্টর ইউনূসকে বহনকারী যে বিমান সেটি আসলে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। এরপরে সেখানকার আনুষ্ঠানিকতা শেষ করেছেন এবং সাংবাদিকদের সাথে একটি প্রেস ব্রিফিং করেছেন এবং এর পরবর্তীতে 4টার দিকে তিনি আসলে বিমানবন্দর থেকে বের হন এবং 4:15টার দিকে তার বাসভবনে এসে পৌঁছান। এই মুহূর্তে আমরা সেখানে রয়েছি এবং আমাদের সাথে রয়েছেন আমাদের সহকর্মী সিফাত শাহরিয়ার। আমি সিফাতকে একটু যুক্ত করতে চাই। সিফাত, আমি তো বিমানবন্দরের সামনে একেবারে ভিআইপি গেটে অবস্থান করছিলাম এবং আপনি বাইরে অবস্থান করছিলেন। নিশ্চয়ই যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা থেকে শুরু করে সমন্বয়ক এবং সদস্য সবাই সাথে আপনি কথা বলেছেন এবং জনতার সাথেও কথা বলেছেন, তাদের উচ্ছ্বাসটা একটু জানতে চাই আপনার কাছে। প্রথমে উচ্ছ্বাস বলা যায় বাঁধ ভাঙা। জানেন, কোটা সংস্কার আন্দোলন যখন শুরু হয়েছিল একেবারে জুলাইয়ের শুরু থেকে, সেখানে আগস্টের 5 তারিখে এসে তাদের যে একটি সফলতা সেটি তারা পেয়েছে। যখন সফলতা পেয়েছে তখন কিন্তু তাদের পরবর্তীতে কে আসবে, কারা রাষ্ট্র পরিচালনা করবে, কিংবা তারপরে যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কথাগুলো আসে, সেনাপ্রধান বলেন, এরপরে যখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করা হয়, প্রধান উপদেষ্টা করা হয়, তখন কিন্তু সাধারণ মানুষ, যেহেতু উনি জননন্দিত দেশীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে, তখন কিন্তু উনি, আমরা যেটি দেখেছি, সাধারণ মানুষের আগে থেকেই সাধারণ মানুষের সাথে কাজ করেছেন, যিনি শান্তিতে নোবেলও পেয়েছেন এবং অর্থনীতিবিদ একসাথে। সেক্ষেত্রে মানুষের অর্থনীতির মুক্তি, সাংস্কৃতিক মুক্তি এবং দেশের সামনে এগিয়ে যাওয়ার যে বিষয়গুলো, সেটি জন্য সাধারণ মানুষ এখানে এসে জড়ো হয়েছেন। তারা বার্তা নিয়ে এসেছেন। প্ল্যাকার্ডে লেখা ছিল যেটি যে ওয়েলকাম টু বাংলাদেশ ডক্টর ইউনূস, অর্থাৎ তাকে সুস্বাগতম জানাচ্ছে একেবারে। আপনার কথার প্রেক্ষাপট ধরে আমি একটু বলতে চাই, যেহেতু আমি যেখানে অবস্থান করছিলাম ভিআইপি গেটের সামনে, সেখানেও কিন্তু বিভিন্ন প্ল্যাকার্ডে লেখা ছিল যে আওয়ার হিরো ডক্টর ইউনূস এবং ওয়েলকাম টু বাংলাদেশ তো লেখা ছিল। এরকম অসংখ্য সুন্দর সুন্দর ব্যানার, ফেস্টুনে কিন্তু তাকে স্বাগত জানানো হয়েছে। সিফাত, আপনি তো এই কোটা সংস্কারের যে আন্দোলন সেটি প্রথম থেকেই দেখেছেন এবং এখনও পর্যন্ত যে সমন্বয়ক, তাদের সাথে আপনি নিশ্চয়ই যোগাযোগ করেছেন, তাদের সাথে কথা হয়েছে। একটু বলবেন কি যে আন্দোলন বা যে চিন্তা থেকে এই আন্দোলন শুরু হয়েছে, আজ যদি বলি যে সেই আন্দোলনের একেবারে সফল হবার দ্বারপ্রান্তে এবং 8টায় যখন ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্তর্বর্তীকালীন সরকার যে নতুনভাবে শপথ গ্রহণ করবেন, সেই আন্দোলনের একেবারে পূর্ণতা পাবে, তাদের অভিমতটা কি একটু যদি বলেন? তাদের অভিমত আমরা গতকালই দেখেছি, সমন্বয়করা দফায় দফায় তারা বৈঠকে বসেছেন এবং বৈঠক থেকে তারা বারবারই সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করেছেন এবং নিজেদের মধ্যে কথা বলেছেন। এবং আজকে আমরা যেটি দেখেছি, ডক্টর মোহাম্মদ ইউনূস যখন কথা বলেছে, ভেতরে কিন্তু তার পাশেই যারা অন্যতম সমন্বয়ক ছিল কোটা সংস্কার আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে, তারা কিন্তু ছিলেন। অর্থাৎ এখান থেকে তারপরে তিনি যখন কথা বলেন, তিনি বলেছেন আমরা সকলেই একটা পরিবার এবং ছাত্রদের কথা শোনা হবে। এবং ছাত্ররা, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা সমন্বয়ক, তারাও আশা করছেন যে ছাত্রদের একটি অংশীদারিত্ব থাকবে, তাদের যে কথা বলার স্বাধীনতা তো থাকবে, তাদের যে একটা পরামর্শ দেওয়ার যে গুরুত্ব সেটিও রাখা হবে, তারা সেটি আশা করছেন। এবং তরুণ প্রজন্ম, তরুণ নেতৃত্বে আজকে এই যে আন্দোলনের মধ্য দিয়ে এই সংস্কার হলো, নতুন করে সরকার গঠনের প্রক্রিয়ার দিকেও যাচ্ছে দেশ। তারপরে এই অন্তর্বর্তীকালীন সরকারে যারা উপদেষ্টা থাকবেন, তাদের প্রতিও যে শিক্ষার্থীদের আহ্বান, যাতে শিক্ষার্থীদেরকে সকল কাজে অংশীদারিত্বমূলক যে অংশগ্রহণ সেটি যাতে থাকে। এবং তাদেরও আশা, তারা যে সংস্কারের উদ্দেশ্যে কোটা সংস্কারটি শুরু হয়েছে, দেশ সংস্কার করার ক্ষেত্রে যাতে শিক্ষার্থীরাও অবদান রাখতে পারে এবং সেই সাথে যারা উপদেষ্টায় থাকবেন ডক্টর মোহাম্মদ ইউনূস সহ, তারা যাতে জনবান্ধব হয়, জনগণের হয়। এবং যে এই যে শুরু হয়েছিল ক্যাম্পাস থেকে, প্রথমত কিন্তু বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী একত্রিত হয়েছে, সেই ক্যাম্পাসে যে নৈরাজ্য চলে এবং যে বাণিজ্য চলে, হল বাণিজ্য, সেগুলো যাতে না থাকে সেটিই চাচ্ছেন এই যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা রয়েছে। এবং তাদের ভেতর থেকে আমি অনেক তাদের বৈঠকে কি হয়েছে, তারা যেটি বলছে যে একটি বৈষম্য বিহীন একটি সমাজ তারা চান, যেখানে সকলের বলার অধিকার থাকবে এবং এমন একটি সরকার ব্যবস্থা চান যেখানে সকলের ভোটের অধিকার থাকবে, সকলের নিজ নিজ প্রার্থীকে যাতে ভোট দিতে পারবে। সেই সাথে শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে যতগুলো সরকারি সংস্থা আছে, সরকারি সেবা প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেখানে দুর্নীতি অনিয়মের আখড়া বলা যায়। প্রশ্ন পাশের একটা বিষয় হয়েছে, সম্প্রতি আমরা দেখি বিসিএসের মধ্যে একটি প্রশ্ন পাশেরও উঠেছে এবং প্রমাণও অনেক ক্ষেত্রে মিলেছে এবং সেক্ষেত্রে অনেকে গ্রেপ্তারও করা হয়েছে। এবং তারা যেটি বলছে, শুধুমাত্র যে নিচের পদের কাউকে গ্রেপ্তার করে এটাকে যাতে শেষ করে না হয়, একেবারে নির্মূল করার যে বিষয়গুলো, একেবারে দুর্নীতির নির্মূল, প্রশ্নপাশ থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থার যেই সংস্কার, সেখানে যারা জড়িত তারা যাতে পদত্যাগ করে, আইনের যে মানুষগুলো রয়েছেন তারাও যারা দুর্নীতি, শিক্ষা ব্যবস্থার সাথে জানেন ডক্টর মোহাম্মদ ইউনূস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম কলেজও পড়িয়েছেন এবং
সারা দেশের নানা বিশ্ববিদ্যালয়ে কিন্তু পড়িয়েছেন। তো তার যে একটা শিক্ষক হিসাবে তার যে অভিজ্ঞতা সেটিও বাংলাদেশ শিক্ষা ব্যবস্থায় কাজে লাগবে বলে সমন্বয়করা মনে করছেন। সিফাত, আমি একটু আপনার সাথে যোগ করতে চাই যে আজকে আপনি যখন প্রেস কনফারেন্সটি হলো আমি সেখানে ছিলাম। আমি যদি একটু বলি যে সাধারণ যারা শিক্ষার্থী মূলত এই এক মাসের যে দীর্ঘ আন্দোলন এবং যে আন্দোলনটি শুরু হয়েছিল ক্যাম্পাস থেকে, সেই আন্দোলন যখন ধাপে ধাপে 9 দফার পরবর্তীতে গিয়ে আসলে এক দফায় এসে দাঁড়ালো, স্বৈরাচারের পতনের যে জায়গাটিতে এসে দাঁড়ালো, সেই পুরো আন্দোলনের কথা যদি বলি সিফাত, তাহলে নিশ্চয়ই আপনি জানেন যে এই আন্দোলনের ক্ষেত্রে সবথেকে বড় নিয়ামক শক্তি কিন্তু ছাত্র এবং ছাত্রী, মানে শিক্ষার্থীরা, আমাদের শিক্ষার্থীরা, এবং তাদের দাবির উপর ভিত্তি করেই কিন্তু প্রধান যে উপদেষ্টা অর্থাৎ সরকার প্রধান, অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের নাম প্রস্তাবক হিসেবে আমরা বিভিন্ন জনের নাম কিন্তু প্রথম দিকে শুনছিলাম, তবে সবথেকে বেশি নাম উচ্চারিত হচ্ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের। এবং তারাই যখন এই প্রস্তাবটি দিয়েছে তখন কিন্তু এটি সব পক্ষ থেকেই আমরা দেখছিলাম বিভিন্ন সংগঠন সংস্থা থেকে কিন্তু স্বাগত জানানো শুরু হয়েছিল যে ডক্টর ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে গ্রহণ করবার ক্ষেত্রে অথবা তাকে অভিনন্দন জানানোর ক্ষেত্রে সেগুলো আমরা দেখেছি। আজকেও যদি আমি বলি যে বিমানবন্দরের ভিআইপি গেটের সামনে যারা এখানে জমায়েত হয়েছিলেন, বিশেষ করে বিভিন্ন রকমের পেশাজীবী, তারাও কিন্তু বিভিন্ন প্ল্যাকেটে সেটি বলছিলেন এবং তারা বলছিলেন যে ওনাকে স্বাগত জানাচ্ছি। এবং এই ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতেই আমাদের এই দেশ, অর্থনৈতিক যে অবস্থায় এরকম একজন বড় অর্থনীতিবিদ, বৈশ্বিক সেলিব্রিটি, তার হাতেই আমাদের দেশকে কিন্তু তারা আসলে দিতে চায়, তার কাঁধেই দায়িত্বের আসলে ভারটি দিতে চায়। সিফাত, আরেকটি বিষয় আপনার কাছে আমি একটু জানতে চাই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে অর্থনীতিবিদ হিসাবে তার বৈশ্বিক স্বীকৃতি, আমরা দেখছি যে প্যারিস অলিম্পিকের তিনি উদ্বোধনী অনুষ্ঠানের অতিথি হিসেবে ছিলেন এবং সেখান থেকে কিন্তু মূলত তিনি ফিরছিলেন এবং দুবাই থেকে ট্রানজিট নিয়ে তিনি মূলত ঢাকায় আসলেন। একটু বলবেন যে বৈশ্বিকভাবে তার যে ইমেজ, তার যে গ্রহণযোগ্যতা, সেটি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে পরবর্তীতে আসলে স্বপ্নের জায়গায়, আমরা যেটি বলছি বৈষম্য বিরোধীদের জায়গায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে কীভাবে সহযোগিতা করতে পারে? একবারে আমরা তো এখন দেখছি একটা পরিণত ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেখছি, কিন্তু তিনি একেবারে 15 বছর বয়স তখনই কিন্তু তিনি বিশ্ব ভ্রমণ করেছেন স্কাউটের সাথে এবং সমাজসেবার সাথে যুক্ত ছিলেন। তখন থেকে তিনি কিন্তু ছাত্র রাজনীতির সাথে কিছুটা যুক্ত ছিলেন এবং তখন থেকে তিনি পত্রিকায় লেখালেখি করতেন, সম্পাদকও ছিলেন। এই যে তার যে একটি নানা মাত্রিক, তার যে বহুমাত্রিক যে প্রতিভা, সেটি কিন্তু আমরা দেখেছি। শুধুমাত্র অর্থনীতিবিদ হিসাবে তিনি সমৃদ্ধ তা কিন্তু না, তিনি কিন্তু জানেন শান্তিতে নোবেল বিজয়ী, অর্থাৎ এই যে বাংলাদেশি হিসাবে প্রথম বলা যায় একমাত্র শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি কিন্তু অর্থনীতির মুক্তির মাধ্যমে শান্তি এবং সমৃদ্ধির দিকে এগিয়ে যাওয়ার জন্য কাজ করে। এবং শুধু বাংলাদেশ না, বাংলাদেশের পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলে তাকে নানা জায়গায় সম্মানিত অতিথি হিসাবে তাকে দাওয়াত দেওয়া হয় এবং আমন্ত্রণ জানানো হয়। এবং আমন্ত্রিত অতিথি হিসেবে আপনি অলিম্পিকের কথা বলেছেন, এবং নানা জায়গায় এরকম বড় অনুষ্ঠানে কিংবা আয়োজনে তাকে নেওয়া হয় এবং বিশ্ববিদ্যালয়গুলোকে তার যে বিষয়গুলো, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু পড়ানো হয়। তিনি নিজেও যে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেন, অর্থাৎ তার যে অভিজ্ঞতা অর্থনীতি নিয়ে এবং অর্থনীতির আমরা যেটি জানি যে ক্ষুদ্র ঋণের বিষয়টি জানি, এবং তিনি কিন্তু এটার প্রবক্তা বলা যায়। তো সেক্ষেত্রে তিনি জীবনমান উন্নয়নের সাথে সাথে শান্তি রক্ষা, অর্থাৎ বাংলাদেশের মানুষ এখন কি চায়, বাংলাদেশের মানুষ এখন কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি, আমাদের এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়েছে, আমাদের মেট্রো রেল হয়েছে, কিন্তু এখন আমাদের একটি শান্তি সমৃদ্ধির দেশ, সমৃদ্ধির সাথে শান্তিটা প্রয়োজন এবং সকল মানুষের ব্যক্তিগত এবং পারস্পরিক যে শ্রদ্ধাবোধ এবং রাজনৈতিক সহ অবস্থান, অর্থাৎ আমরা যাতে দেখি যে কোনো রকমে যে একটা দল কিংবা অন্য কোনো নির্দিষ্ট কোনো দল যাতে একেবারে শোষণ নিপীড়ন না করতে পারে, সেক্ষেত্রে সকল দলের একটি অংশগ্রহণমূলক নির্বাচন এবং সকল দলের অংশগ্রহণের মাধ্যমে জনপ্রতিনিধির নির্বাচন হবে এবং অর্থাৎ জনগণের কথা বলার যে স্বাধীনতা থাকবে, সেটি নিশ্চয়ই ডক্টর মোহাম্মদ ইউনূস শুধুমাত্র অর্থনীতিবিদ হিসেবে অর্থনীতি মুক্তি না, এবং তিনি শান্তির বার্তা নিয়েও আসবেন। এবং যেহেতু শান্তিতে নোবেল বিজয়ী হয়েছে, তিনি এই রাজনীতিক মধ্যে যে অস্থিতিশীল পরিবেশ, সেখানে একটি শান্তি বিরাজ করতেও সক্ষম হবে বলেও তারা আশা করছেন রাজনীতিবিদ যারা রয়েছেন। সিফাত, আপনার সাথে আমি আরেকটু যুক্ত করতে চাই, এখানে রাজনৈতিক বিষয় যেহেতু যুক্ত হয়ে গেছে, যেহেতু তিনি একজন অর্থনীতিবিদ, তিনি একজন শিক্ষকও বটে, এবং এর বাইরে গিয়ে তিনি একজন যদি রাজনীতিতে তার অবদানের কথা বলি, আপনি নিশ্চয়ই জানবেন যে 1996 সালে একটি তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয়েছিল এবং সেই তত্ত্বাবধায়ক সরকারের একজন উপদেষ্টা হিসাবে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব পালন শুরু করেন এবং সেটি মূলত আপনি বলছেন যে ছাত্র রাজনীতির সাথে তার সম্পৃক্ততা ছিল, কিন্তু মূলত রাজনৈতিকভাবে বাংলাদেশের রাজনীতিতে সরাসরি অংশগ্রহণ কিন্তু তার সেই 1996 সাল থেকে, এবং
সেখানে তিনি প্রাথমিক গণশিক্ষা, পরিবেশ, বন এই ধরনের গুরুত্বপূর্ণ জায়গায়, অর্থাৎ উনি যে একজন শিক্ষক হিসেবে তার যে অবদান বাংলাদেশের জন্য সেটি কিন্তু সেই রাখবার সুযোগ উনি একবার পেয়েছিলেন 1996 সালে, এবং সেখানেও কিন্তু তাকে শিক্ষার বিষয়গুলোতে দায়িত্ব দেওয়া হয়েছিল। এবার যখন তিনি একেবারে প্রধান উপদেষ্টা, অর্থাৎ সরকার প্রধান অন্তর্বর্তীকালীন সরকারের, তখন কিন্তু তার কাজ করবার অনেক বেশি জায়গা রয়েছে। আমি একটু যদি যুক্ত করতে চাই আপনার সাথে, যে আপনি বলছিলেন যে বৈশ্বিকভাবে তার যে জনপ্রিয়তা বা গ্রহণযোগ্যতা, সেই জায়গা থেকে বড় বড় যে সংস্থাগুলো যদি বলি, বাংলাদেশ একটু অর্থনৈতিকভাবে একটা খারাপ অবস্থা, অর্থনৈতিক মন্দা বিশ্বব্যাপী, সেটি অস্বীকার করবার কোনো সুযোগ নেই। আমাদের রিজার্ভের সমস্যা আছে, আমার ডলারের সংকট রয়েছে, কিন্তু ডক্টর ইউনূসের যে গ্রহণযোগ্যতা এবং বিশ্ব ব্যাংকের সাথে তার সম্পর্ক বা জাতিসংঘের সাথে তার সম্পর্ক, সেই সম্পর্কের জায়গাগুলো যদি আমরা একটু বিশ্লেষণ করি, তাহলে নিশ্চয়ই আপনি বুঝবেন যে এখানে যারা মানে কাজ করবার যে সুযোগগুলো, নিশ্চয়ই একটি বড় ধরনের IMF থেকে আমাদের একটা লোনের ব্যাপার চলছে, এবং বিভিন্ন ইস্যুতে ইউরোপীয় ইউনিয়নের সাথে কিন্তু আমাদের একটা অংশগ্রহণমূলক চুক্তি হয়েছে, কিন্তু রাজনৈতিক যে অস্থিতিশীলতা, তার কারণে কিন্তু এটি আপাতত বন্ধ রয়েছে। সুতরাং এই যে জায়গাগুলোতে IMF-এর জায়গা যদি বলি, জাতিসংঘ, বিশ্ব ব্যাংক, এবং যদি বলি যে এই যে ইউরোপীয় ইউনিয়নের যে সম্পর্কগুলো, সেগুলো আমার ধারণা এবং সাধারণ মানুষও তাই বলেন যে এই জায়গাগুলোতে ডক্টর ইউনূসের কাজ করবার জায়গা রয়েছে, এবং বহির্বিশ্ব থেকে শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে বৈশ্বিক মোড়ল যে দেশগুলোকে আমরা বলি, তারাও কিন্তু বাংলাদেশকে আসলে সহযোগিতা করবার ক্ষেত্রে সেতুবন্ধন হিসেবে কাজ করতে পারে ডক্টর মোহাম্মদ ইউনূস। আর একটু আপনার কাছে আমি জানতে চাই যে আপনি তো একেবারে কোটা সংস্কার আন্দোলনের একেবারে খুব প্রথম থেকে এটার সাথে যুক্ত ছিলেন, একেবারে যদি ছোট করে বলেন যে শেষ মুহূর্তে এসে আজকের দিনে এসে তারা যা চেয়েছিল সেটি তারা এখন কি বলছে, তারা কতখানি সন্তুষ্ট, তারা পরবর্তীতে এই সরকারের কাছ থেকে কি চায়, এটি যদি একটু ছোট করে বলেন। আজকের দিনে এই অবস্থায় দাঁড়িয়ে যদি আমি বলতে চাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়কদের সাথে আমি এই কিছুক্ষণ আগেও তারা যখন এখানে অপেক্ষা করছিলেন ডক্টর ইউনূসের আসার জন্য, তখনও কথা বলেছি। তারা বলছেন যে এখনই সন্তুষ্ট হওয়ার কিংবা খুশি হওয়ার যে একেবারে বিষয় সেটি এখনই হওয়া যাচ্ছে না, এখনও অনেক পথ বাকি। যেহেতু কোটা সংস্কার থেকে শুরু করে রাষ্ট্র সংস্কারের কাজটি তারা করতে চান আগে। রাষ্ট্র সংস্কার যতদিন না হচ্ছে ততদিন পর্যন্ত তারা সন্তুষ্ট হচ্ছে না, এবং এই রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে বাংলাদেশের যতগুলো সরকারি প্রতিষ্ঠান রয়েছে, সংস্থা রয়েছে, সেবাধর্মী প্রতিষ্ঠান রয়েছে, সেখানে জনগণের সেবার যে মান উন্নয়ন এবং জনগণের সেবা তারা যাতে দুর্নীতি ছাড়া এবং একেবারে নির্বিঘ্নে সেবা যেদিন পেতে পারবে, সেদিনই তারা বলছেন যে প্রত্যেকটা মন্ত্রণালয় যদি সংস্কার করে ঢেলে সাজানো যায়, তখনই তারা বলছেন যে তখনই সংস্কার হয়েছে মূলত, এবং তখনই তারা সন্তুষ্ট হবেন, এর আগে না। সিফাত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আসলে দুজন সহকর্মী আমার সাথে সিফাত ছিলেন, এবং আমরা জানছিলাম যে যেহেতু আজ দুপুর 2:10 শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে অবতরণ করেছেন, এবং এর পরবর্তীতে আমরা দুজন ছিলাম, আমি একেবারে VIP গেটে ছিলাম, সেখান থেকে আমরা স্টেশনে দেখেছি। এর বাইরে সিফাত শাহরিয়ার, যিনি আমাদের সহকর্মী, তিনি ছিলেন শাহজালাল বিমানবন্দরের বাইরে, এবং তার যে অভিজ্ঞতা সেটি আমরা জানছিলাম, এবং আমি যেটি দেখেছি সেটিও বলছিলাম। তো এই মুহূর্তে আমরা ডক্টর ইউনূসের বাসভবনে রয়েছি, কিছুক্ষণের মধ্যেই তিনি আসলে এখান থেকে বের হবেন, এবং বের হয়ে ওনার যে পরবর্তী পরিকল্পনা সেটি হচ্ছেন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যাবেন, এবং সেখানকার প্রস্তুতি আমরা এই মুহূর্তে জানতে চাই। সেই প্রস্তুতি জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সিউল আহমেদ।